জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। কোটা আন্দোলন নিয়ে বিক্ষিপ্ত সংঘর্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী সহ নিহত হয়েছে 2 জন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ সময় তারা কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি করেন। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে, কুমিরায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির চট্টগ্রামের শিক্ষার্থীরা। এই সময় আটকা পড়ে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানিবাহী পণ্যবাহী যানবাহনও। এদিকে ময়মনসিংহের টাউন হল মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ করছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। বন্ধ আছে যান চলাচল। একটা দেশে 100%-এর মধ্যে 4 জন মেধাবীরা যাবে আর 96% প্রাইমারি চাকরিতে কোথায় যাবে? এটা হইতে পারে? সরকার আমাদের দিকে তাকাক, সরকার আমাদের দাবিটা মেনে নিয়ে আমরা চাই সরকার আমাদের সঙ্গে বসুক। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের ভাই বোনের উপর হামলার কারণে আমরা আন্দোলনে নেমেছি এবং আমাদের আন্দোলন জারি থাকবে। এই মুহূর্তে কোটা আন্দোলনের সবশেষ অবস্থা জানাতে সায়েন্স ল্যাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, সায়েন্স ল্যাবের পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা এখনো অবস্থান নিয়ে আছে কিনা? এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, শিক্ষার্থীরা তাদের যেই যৌক্তিক আন্দোলন, তারা যেটি বলছে এক দফা কোটা সংস্কারের যে আন্দোলন, সে আন্দোলনে তারা কিন্তু অনড় রয়েছে। তারা আমরা যেটি দেখেছি প্রায় 7 ঘন্টা যাবৎ এখানে তাদের যে শান্তিপূর্ণ আন্দোলন সেটি তারা করার চেষ্টা করছে। তবে যেটি দেখছি কিছুক্ষণ পর পরে যে ধাওয়া পাল্টা দেওয়ার যে বিষয়টি সেটি ঘটছে এবং আমরা দেখাতে চাই আপনাদেরকে ঢাকা কলেজের পাশ থেকে যে ছাত্রলীগরা যারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং এই পাশ থেকে যারা শিক্ষার্থী রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা, ঢাকা কলেজ, সিটি কলেজ সহ নূর মোহাম্মদ সহ এখানকার অনেক শিক্ষার্থী রয়েছে যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, এই শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যৌক্তিক দাবিতে, অর্থাৎ এক দফা যে কোটা সংস্কারের যে দাবি, সে দাবি না মানা পর্যন্ত তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। এবং শিক্ষার্থীরা বারবার যেটি বলার চেষ্টা করছেন যে তারা এখানে শান্তিপূর্ণ যে আন্দোলন, সে শান্তিপূর্ণ তাদের যে অবস্থান কর্মসূচি এবং তাদের যে চাওয়া এক দফা যে কোটা সংস্কারের আন্দোলন সেটি তারা করার চেষ্টা করছে। তারপরও এখানে আমরা দুপক্ষ থেকে যেই ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি সেটি দেখছি এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল ছোড়া যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং আমাদের ফ্রেমও দেখা যাচ্ছে যে ঢাকা কলেজের পাশ থেকে যারা ছাত্রলীগ রয়েছেন তারা কিন্তু সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং এখানে আমরা ককটেল ফোটারও বিস্ফোরণেরও বিষয়টি দেখেছি এবং এখানে দেখেছি যে টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীরা যে তাদের যে বিক্ষোভ সেটি চালিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এই সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এবং এর আশপাশে যে এলাকা রয়েছে ধানমন্ডি, মিরপুর রোড, সেটি কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে এবং দুপুর 12টার আগ থেকে শিক্ষার্থীরা এখানে জড়ো হতে থাকে এবং যখন জড়ো হয় তারপর থেকে তাদের যেই দাবি, সে দাবিগুলো তারা আদায় করার জন্য বারবার তাদের যেই চাওয়া এবং মিছিলে স্লোগানে আমরা সেটি ফুটে উঠতে দেখেছি এবং শিক্ষার্থীরা যেটি বলছেন এক দফা যে দাবি, সে দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা এখানে তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো চালিয়ে যাবেন। তুমি এই ছিল আমার কাছে রওশন, সায়েন্স ল্যাব থেকে সবশেষ। এবার চলে যেতে চাই রাজধানী মহাখালীতে। সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে শিক্ষার্থীদের। সেখানে আছে সহকর্মী সিউল আহমেদ। সিউল, কেমন পরিস্থিতি এখন মহাখালীতে? রওশন, আসলে মহাখালীর এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে খুবই থমথমে অবস্থা, অর্থাৎ পুলিশ আর যারা আন্দোলনরত ছাত্ররা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলতে আছে। আমি যদি একটু আপনাকে দেখাই, ঠিক আমার পিছনেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই জায়গাটিতেই কিন্তু আসলে এতক্ষণ ছাত্ররা ছিল এবং ছাত্ররা কিন্তু তাদের তারা যে আন্দোলন সেটি কিন্তু তারা করছিলেন। এখানেই আসলে তারা
তাদের মতো করে আন্দোলন করছিলেন, এখানে রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করছিলেন এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন। তবে ঠিক এখন থেকে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আগেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে পুলিশের যে চৌকস বাহিনী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই যে এখানে তারা যে এখানকার যেই আন্দোলনরত শিক্ষার্থী ছিলেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং তখনই কিন্তু আসলে এই দুপাশ থেকেই কিন্তু আমরা একটু দেখতে পেরেছিলাম যে আসলে ইট পাটকেল কিংবা অন্যান্য যে জিনিস নিক্ষেপ করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে আসলে যে পুলিশ বক্স ছিল সেটি আসলে একদমই ভেঙে দেওয়া হয়েছে এবং সেই পুলিশ বক্সে কিন্তু অগ্নি দেওয়া হয়েছে এবং এখান থেকে রাস্তার দুপাশে যতগুলো গাড়ি আসলে তখন জ্যাম অবস্থায় ছিল তখন কিন্তু আমরা দেখতে পেরেছি যে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পুলিশ কিছুক্ষণ পরপরই কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার শেলের পাশাপাশি কিন্তু তারা রাবার বুলেটও ফাঁকা গুলিও কিন্তু ছুটছে এবং একই সাথে আমরা যদি বলি সেটি হচ্ছে যে এখানে যে রেল লাইনটি রয়েছে, মহাখালী রেল লাইন রয়েছে, সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেটির জন্য কিন্তু ঢাকা রাজশাহীগামী যে ট্রেন ছিল সেটিও কিন্তু আমরা দেখেছি সেই জায়গাতেই দাঁড়িয়েছিল, তিনি সেই ট্রেন আর আগাতে পারেনি। এবং একই সাথে আপনাকে বলি আশেপাশে কিন্তু অনেকগুলো সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। আমরা যদি বলি যে এখানে স্বাস্থ্য ইনস্টিটিউট রয়েছে, এখানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান রয়েছে এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান কলেজটিও রয়েছে। এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় মহাখালী বাস স্ট্যান্ড থেকে কিন্তু শুরু করে একবারে নাবিস্কো পর্যন্ত পুরো রাস্তা কিন্তু বন্ধ। তিতুমিরের সামনে থেকে শুরু করে এখানে যে মেইন রাস্তা পর্যন্ত রয়েছে সেই রাস্তাতে কিন্তু একদম বন্ধ এবং এদিক থেকে কিন্তু কোনো গাড়ি আসলে এয়ারপোর্টের দিকে যেতে পারছে না। তবে আমরা দেখেছি যে মাঝে মাঝে বেশ কিছু অ্যাম্বুলেন্স এবং যে ভ্যানগুলো রয়েছে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য যে ভ্যানগুলো রয়েছে সেই ভ্যান এবং অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা কয়েকটি বাইককেও ছেড়ে যেতে দেখেছি যারা আসলে বিদেশ যাবেন বলে তারা তাদের পাসপোর্টগুলো যখন শিক্ষার্থীদের দেখিয়েছে তখন কিন্তু তারা সেখান থেকে তাদেরকে ছেড়ে দিয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এখন মহাখালীর যে অবস্থা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ঠিক কিছুক্ষণ 30-35-40 মিনিট আগেও কিন্তু এরকম ছিল না। আন্দোলনরত শিক্ষার্থীরা জাস্ট রাস্তা বন্ধ করে তারা কিন্তু আন্দোলন করছিল, বিভিন্ন ধরনের তারা স্লোগান দেখাচ্ছিল এবং এই স্লোগানগুলো কিন্তু তারা বলছিল। ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে সেই কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখতে পারলাম যে আসলে এই যে এখানে অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি কিন্তু ঘটছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ঘটনাটি ঠিক এখনই ঘটছে। এবং আমি যদি একটু বলি সেটি হচ্ছে যে এই যে অবস্থা সেটি হচ্ছে ঠিক 35 থেকে 40 মিনিটের মতো কিন্তু এরকম ঘটনা ঘটছে এখানে এবং পুলিশ কিন্তু বারবারই টিয়ার শেল নিক্ষেপ করছে, তাদেরকে পিছিয়ে যেতে বলছেন, তারা পিছিয়ে যাচ্ছে না এবং একই সাথে কিন্তু যে ফুটওভার ব্রিজ রয়েছে সেখান থেকেও কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা ইট নিক্ষেপ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ মহাখালী থেকে। নিশ্চয়ই আপনিও সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, এই মুহূর্তে কি দেখছেন ক্যাম্পাসের পরিস্থিতি আর শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানাবেন। সবকিছু মিলিয়ে রণক্ষেত্রই বলা যায়, কারণ আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানের মধ্যে রয়েছে। কিছুক্ষণ আগে আমরা বেশ কিছু শব্দ শুনেছি, সেই শব্দগুলো কিসের এখন পর্যন্ত নিশ্চিত করা বলা যাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা বলছেন গুলির শব্দ এবং কয়েকজনকে আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে। তবে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যিনি বাচ্চু মিয়া রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে একজন ব্যক্তিকে সায়েন্স ল্যাব থেকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন তিনি মারা গিয়েছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত সে বিষয়টিও নিশ্চিত হওয়া যাবে ঢাকা মেডিকেল কলেজের শেষ পর্যায়ে ডাক্তারদের সাথে কথা বলার পরে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরোটাই রণক্ষেত্র। দুই দিকে একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন দুই দিক থেকে। অপর দিক থেকে চাংখার পুলের ভেতর থেকে অপর একটি গ্রুপ যারা ইট পাটকেল নিক্ষেপ করেছেন, যার মধ্যে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী রয়েছে এমনটা দাবি করছেন। সবকিছু মিলিয়ে উত্তপ্ত একটি পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অবস্থান নিয়েছে ছাত্রলীগ, তারা এদিকে আসবে কি না, যদি আসে তাহলে সেক্ষেত্রে আরও ভয়াবহ পরিস্থিতি হবে এমনটা বোঝাই যাচ্ছে পরিবেশ পরিস্থিতি দেখে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখন পর্যন্ত কিন্তু এই ধরনের সংঘর্ষ থামানোর যে চেষ্টা অথবা তাদের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। প্রায় 2 ঘন্টার
বেশি সময় হয়েছে, প্রায় 2 ঘন্টা সময় ধরেই এ ধরনের দফায় দফায় থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। দুই গ্রুপের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন কোনো অবস্থাতেই এক দফা দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে ছেড়ে যাবেন না। এছাড়া গতকালকে তাদের শিক্ষার্থীদের উপরে যেই ধরনের ছাত্রলীগ হামলা চালিয়েছে এমন একটি অভিযোগ তারা করছেন এবং সেক্ষেত্রে শতাধিক মানুষ নিহত হয়েছে এমনটা দুঃখিত, শতাধিক মানুষ আহত হয়েছে, এমনটা আমাদেরকে নিশ্চিত করে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন। এছাড়া ওখানকার যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির যিনি পরিদর্শক রয়েছেন এএসআই তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত, কখন নাগাদ এটি নিয়ন্ত্রণে আসবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। অপরদিক থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর দূরান্ত থেকে যেই যারা এসছেন তারা কিন্তু এখানে কিছুটা হলেও চিকিৎসা নিতে বিপাকে পড়ছেন, তাদের অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। তবে যারা দূর থেকে এসছেন তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে বাইরে খাবার কিনতে বের হচ্ছেন অথবা অন্য কাজের জন্য টেস্ট করাতে বের হচ্ছেন তারা কিন্তু মোটামুটি বিপাকেই পড়েছেন এমনটি বলা যায়। অপরদিক থেকে আমরা দেখেছি দূরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছে তারা দাঁড়িয়ে আছেন, তারা কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখিনি। তবে সেই বিষয়টি কি হবে, কতক্ষণ চলবে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং যেই শহীদ মিনার রয়েছে শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই অনুষ্ঠান কর্মসূচি হওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। আমরা দেখেছি সেখানে বৈষম্যবিরোধী ছাত্র নির্বাচিত সরকারকে উৎখাত করতে ষড়যন্ত্র চলছে। আমরা ধৈর্য ধরেছি, ধৈর্য ধরার মানে দুর্বলতা নয়, সময় মতো যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, লন্ডনে পলাতক আসামি তারেক রহমান কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, লেলিয়ে দিয়েছে দেশ বিরোধী অপশক্তিকে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে। তিনি আরও বলেন, কোটা সংস্কারের বিষয়টি আদালতে বিচারাধীন, আদালতের সিদ্ধান্ত ছাড়া এ বিষয়ে কোনো কিছু করার সুযোগ নেই। এখনো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এখনো নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানান চক্রান্ত চলছে। আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো সবকিছুই দেখবে, সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। দেশে ন্যায় বিচার পাওয়া ও কথা বলার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যে ঘটনা ঘটিয়েছে তা ইতিহাসের জঘন্যতম ঘটনা। পাকিস্তান আমলের মতো একইভাবে ছাত্রদের ওপর বাহিনী লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের দমন করার চেষ্টা করা হচ্ছে। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের অধিকার হনন করেছে। বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ প্রশাসন ও দলীয় ক্যাডারদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা ফ্যাসিবাদে পরিণত করেছে সরকারি দলকে। তুমি যখন রাত্রি শুতে দাও সেখানে তোমার পাশে একটা ঘটনা ঘটিয়ে তারাই ঘটনা ঘটায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরোচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংগঠিত হয়েছে তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 1971 সালে মুক্তিযোদ্ধাদের অবদানে এই দেশ স্বাধীন হয়েছে, সেজন্য যে দলই করুক না কেন তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024 প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে 48 জনকে এই ফেলোশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
জাতির পিতা যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার, সংসার, বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়েই, এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি, এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। কুড়িগ্রাম, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে কমেছে নদীর পানি। এতে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ফরিদপুর ও রাজবাড়ীর চরাঞ্চলের নিচু এলাকায় ঢুকেছে পানি। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি কমে আসায় জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। অধিকাংশ নির্মাঞ্চল ও চরাঞ্চলের বসতবাড়ি, হাটবাজার ও রাস্তাঘাট থেকে পানি নেমে এসেছে, তবে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী বিভিন্ন নদ নদীর পানি কমলেও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি কমলেও ভোগান্তি পোহাচ্ছে মানুষ। এদিকে ফরিদপুর জেলা সদর, চরভাদ্রসন ও সদরপুর উপজেলা ও রাজবাড়ী, গোয়ালন্দ উপজেলার চরের 10টি ইউনিয়নের নির্মাঞ্চলে পানি ঢুকেছে। এতে তলিয়ে যাচ্ছে ফসলি ক্ষেত, যাতায়াতে বেড়েছে দুর্ভোগ। এছাড়া কুড়িগ্রামেও নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কক্সবাজার শহরের নালা, নর্দমা, সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। সকাল 9টা থেকে শুরু হওয়া তৃতীয় দিনের এই অভিযানে 20টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ নিয়ে 3 দিনে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। চলমান এই অভিযানকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে শহরের দখলদারের উচ্ছেদে 1 মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সম্প্রতি ভারী বৃষ্টিতে কক্সবাজার শহরের প্রধান সড়ক তলিয়ে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে পানি। এর প্রেক্ষিতে পর্যটন নগরীর জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেওয়া হয়। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে দলের জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এই সময় ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন ভ্যান্স, তবে 2021 সালে ক্যাপিটাল হিল দাঙ্গার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। গেল শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা। এতে কানে আঘাত পান রিপাবলিকান এই নেতা। হামলার পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির 2387 জন ডেলিগেট তার প্রতি সমর্থন জানিয়েছেন। And say it with me, fellow Republicans. New Hampshire proudly cast all 22 votes. শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।